বাংলাদেশের রাজনীতিতে ভাঙাগড়ার সংস্কৃতি বেশ পুরনো। ক্ষমতার পালাবদলের সাথে সাথে শুধুই ভাঙার স্থান পরিবর্তন হয়েছে। পুরনো ইতিহাস ধরে বলা যায় 2010 সালে খালেদা জিয়াকে মইনুল রোডের বাড়ি থেকে টেনে হিস্টে বের করে দেওয়া হয়েছিল। পরে সেটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। 2025 সালে এসে বুলডোজার সংস্কৃতি আবারও চোখে পড়ল। অনেক কিছুর মতো গুড়িয়ে দেওয়া হলো 71-এর মুক্তিযুদ্ধের নানা স্মৃতি সংবলিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরের বাড়ি। এ নিয়েই আমাদের আজকের প্রথম পর্ব সাজানো। আর দ্বিতীয় পর্বে থাকছে দেশে বিদেশে অ্যাক্টিভিস্টদের দৌরাত্ম্য, যাদের ইশারায় সরকার কাত হয়, রাষ্ট্র সিদ্ধান্ত বদলায়, আর ব্যক্তি থেকে রাজনৈতিক দল দেউলিয়া হয় বা হওয়ার ভয়ে থাকে। সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেনে সবাইকে স্বাগত। সঙ্গে আছি আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক পটভূমি পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন কাঠামো ভেঙে ফেলার ইতিহাস রয়েছে। এক পক্ষ আরেক পক্ষের ইতিহাস মুছে ফেলার চেষ্টার উদাহরণ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ইতিহাস কি মুছে ফেলা যায়? গেল বছর আবারও আরব বসন্ত পুনরুজ্জীবিত হয়। বাংলাদেশ, সিরিয়ার মতো দেশে শাসক দল ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। সিরিয়ায় সেদিন ঠিক কি ঘটেছিল দেখে আসি। বাংলাদেশের ঘটনার সঙ্গে বেশ মিল খুঁজে পাবেন। তবে সিরিয়ায় দীর্ঘদিন গৃহযুদ্ধ চলছিল, যেমনটা চলছে মিয়ানমারের আরাকান রাজ্যে। বাংলাদেশের অবস্থা তেমন কিছু ছিল না, তবে মানুষের উচ্ছ্বাস প্রকাশের ধরন আর প্রতিক্রিয়া একই রকম ঠেকেছে। সিরিয়ার রাজধানী দামেস্কে গেল বছর পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের। আল আসাদ একটি উড়োজাহাজে করে দামেস্কো ছেড়ে অজানা গন্তব্যে চলে যান। এর মধ্য দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারের প্রায় 54 বছরের শাসনের অবসান হয়। সিরিয়ানরা বলেছেন, আল আসাদের পতনের মধ্য দিয়ে 2011 সালে আরব বসন্তের সময় মানুষ যে স্বপ্ন দেখেছিল তা পুনরুজ্জীবিত হয়েছে। রাজধানী দামেস্কের পতনের পর মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকে বাশার আল আসাদের ছবি ছিঁড়ে ফেলেছেন, তার বাবা হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে ফেলেছেন। মানুষ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন। সবচেয়ে কাছের উদাহরণ শ্রীলঙ্কায় রাজনৈতিক পটভূমির পরিবর্তন। বিভিন্ন কাঠামো ভেঙে ফেলার সাথে সাথে রাজনৈতিক ব্যক্তিরাও নানা হামলার সম্মুখীন হয়েছেন। রাস্তায় রাস্তায় হয়েছেন অপদস্থ, তবে তা থেমেছে দ্রুতই। দেশ ঘুরে দাঁড়িয়েছে। তাদের তলাবিহীন অর্থনৈতিক কাঠামো থেকে দেউলিয়া হয়ে যাওয়া দেশটি কিভাবে চোখের সামনে সব ঋণ শোধ করে দিয়ে ঘুরে দাঁড়ালো ভাবাই যায় না। চলুন দেখে আসি তাদের বর্তমান অবস্থা। তাদের গণমাধ্যমের বর্তমান সময়ের টানা 7 দিনের খবরে কোথাও তেমন জাতীয় অস্থিরতা চোখে পড়ছে কি? আসলে অবাক করার মতোই, কারণ এমন উদাহরণ আপনি কমই দেখতে পাবেন। যদি চোখ সরাই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে আরব বসন্তের দিনলিপির দিকে। আরব বসন্তের বিক্ষোভ অস্থিতিশীলতার কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে $60,000 কোটি ক্ষতি হয়েছে। এ আর্থিক অঙ্ক 2011 থেকে 2015 সাল পর্যন্ত ওই অঞ্চলটির মোট দেশজ উৎপাদনের 6% সমান। জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন USCWA এক প্রতিবেদনে একথা জানিয়েছে। সেই সময়ের প্রথম আলোতে প্রকাশিত এই খবরটি। তিউনিসিয়ায় শুরু হওয়া গণ আন্দোলন, আরব বসন্তের প্রভাবে সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। 4টি দেশের দীর্ঘদিনের নেতাদের পতন ঘটে। সংশ্লিষ্ট দেশগুলোতে গণ আন্দোলন শুরু হওয়ার আগে অর্থনৈতিক অগ্রগতির যে হিসাব ধরা হয়েছিল তা দিয়েই USCWA এই ক্ষতির হিসাব করেছে। এতে রাজনৈতিকভাবে সরাসরি প্রভাবিত হয়নি, কিন্তু অস্থিতিশীলতার ধাক্কা লেগেছে এমন দেশগুলোকেও ধরা হয়েছে। শরণার্থীর ধাক্কা, রেমিটেন্সের ক্ষতি ও পর্যটনের আয়ের ক্ষতি এর মধ্যে অন্তর্ভুক্ত। নিজেদের সুবিধা আদায় করে নিতে কিংবা অস্তিত্ব টিকিয়ে রাখতে সৌদি আরব, ইরানের মতো দেশগুলো হাঁটছে ভিন্ন রাজনৈতিক মতাদর্শে, যেটি একজনকে করে তুলছে আরেকজনের শত্রু। এতে হচ্ছে ভাঙনের সৃষ্টি, ভেঙে পড়ছে কাঠামো। এক পক্ষ আসে আর এক পক্ষ যায়। ভেঙে পড়ে একের পর এক দালান কোঠা, স্থাপনা। পোড়ানো হয় কত শত বাড়িঘর, আসবাবপত্র আর প্রয়োজনীয় জিনিস। এতে দেশের বা সাধারণ মানুষের কোনো লাভ হয় কি? প্রশ্ন থেকে যায়। এবার তা মিলাবো বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশ ও দেশের মানুষ। একটি স্থাপনা নিশ্চয় রাজনৈতিক পটভূমিতে পরিবর্তন আনতে পারে না।
অথচ রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথেই প্রথম আঘাতটা পড়ে মানুষের বাড়ি, বিভিন্ন স্থাপনা কিংবা তৈরি মূর্তির উপর, যেগুলো বানাতে খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিন্তু আমরা ভাঙতে সময় নিচ্ছি না এতটুকু, যা প্রভাব ফেলছে দেশগুলোর অর্থনীতিতে। এশিয়ারই দেশ শ্রীলঙ্কার দিকেই যদি তাকান, স্পষ্ট ধারণা পাবেন। বিশ্লেষকরা বলছেন, সর্বগ্রাস দুর্নীতি আর ধারাবাহিক অর্থনৈতিক অব্যবস্থাপনায় দেশটিকে তিলে তিলে ধ্বংসের কিনারায় নিয়ে যায়। যদিও ৩ বছর আগেও সবার ধারণা ছিল যে শতভাগ শিক্ষিত মানুষের এ দেশটির অর্থনীতি স্থিতিশীল, টানাপোড়েনের কারণে রাস্তায় নেমে আসে মানুষ, হয় রাজনৈতিক পরিবর্তন, কিন্তু সেই সময় যেসব স্থাপনায় ভাঙচুর করা হয় তা শ্রীলঙ্কাকে ঘুরে দাঁড়াতে আরও দূরে ঠেলে দেয়। অবশ্যই রাজনীতিতে পরিবর্তনের প্রয়োজন আছে, দেশের মানুষের জন্য পরিবর্তনের প্রয়োজন আছে, তবে সেটা হতে হবে ভোটের মাধ্যমে, নিশ্চয়ই ধ্বংসযজ্ঞের মাধ্যমে নয়। উদাহরণ টানা যেতে পারে চীন, জাপান, কোরিয়ার মতো দেশের দিকে। রাজনৈতিক পরিবর্তন আসলেও দেশের অর্থনৈতিক কাঠামোকে ঠিক রেখে এগিয়ে চলছে সেসব রাষ্ট্রগুলো। আরব বসন্তের দেশগুলোতে যে রাষ্ট্র যত দ্রুত রাজনৈতিক সমাধান আনতে পেরেছে তারা তত ভালো আছে। মিশর ঘুরে দাঁড়িয়েছে, তিউনিসিয়া সেই পথে হাঁটছে, ইরাক খাবি খাচ্ছে এখনো, লিবিয়া, সিরিয়া কবে ঠিক হবে অনুমান করা কঠিন। তবে লাদেন আর তালেবান তকমায় যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে এখন শান্তি ফিরেছে। জাপানের উদাহরণ টেনে বাংলাদেশের করণীয়তে আলোকপাত করতে চাই। জাপানে আছে রাজনৈতিক উত্তেজনা, তবে তা উন্নয়নের পথে বাধা হতে পারে না। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে ভাঙা গড়ার সংস্কৃতি। এ বিষয়ে আলোচনা করতে নেটিজেন হিসেবে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং সিটিজেন হিসেবে আছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ ইলিয়াস সাব্বির। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। শুরু করতে চাই নেটিজেন হিসেবে যিনি যুক্ত আছেন হাবিবুর রহমান হাবিব। আপনাকে দিয়ে যে ভাঙা গড়ার সংস্কৃতির কথা আমরা বলছিলাম, একটা প্রতিবেদন আমরা দেখিয়েছি, আপনার মানে নেটিজেন হিসেবে আপনার কি মনে হয় এই সংস্কৃতি তো নতুন না, মানে সেটা আসলে আমাদের কাছে যা অনেক প্রজন্মের কাছে নতুন ঠেকলেও ইতিহাস কি বলে অন্যান্য দেশের ক্ষেত্রে এই ধরনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দেশগুলোতে কি হয়েছিল, বা আমাদের আটকে ওঠার কোনো কারণ রয়েছে কিনা, বা সমাধান কিভাবে হতে পারে? আসলে আমাদের বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, অন্যান্য দেশে অভ্যুত্থান হয়েছে, সেই দেশের সাথে আমাদের দেশে কিছুটা পার্থক্য আছে। আমাদের দেশের ঘটনাটা যেটা ঘটেছে যে দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক লেবাসে আমাদের বাংলাদেশে দীর্ঘদিন এই দুঃশাসনটা চলেছে। দীর্ঘ ৩.৫ বছর লেবাস ছিল গণতন্ত্র, কিন্তু আসলে লেবাস গণতন্ত্রের লেবাসের আড়ালে ছিল স্বৈরতন্ত্র এবং এটা ছিল ফ্যাসিবাদ, যে কারণে শেষের দিকে এসে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল। ব্যাংক থেকে শুরু করে নীতি নৈতিকতা, ভোট ব্যবস্থা সব ধ্বংস করার পরে তারপরে ক্ষমতায় টিকে থাকার জন্য শেষের দিকে এসে যেভাবে গণহত্যা চালিয়েছে, একদম কোলের শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষ বিভিন্ন নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যে কারণে আক্রোশটা বেশি তৈরি হয়েছে। এইটাই যদি আমিও তখন বারবার বলতাম যে এখনো সুযোগ আছে এই হত্যাকাণ্ড সংগঠিত না করে একতরফা ভাবে একদলীয় ভাবে যদি নির্বাচন হয়েছে একটা আশ্বস্ত করা হোক যে আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দেব, আমি ক্ষমতা হস্তান্তর করছে, এটা বললে বাঁচার একটা সুযোগ আছে। কিন্তু তারা জিদ ধরে থাকলো। তারা ভেবেছিল যে তার অঙ্গ সহযোগী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ দিয়ে পিটিয়ে আন্দোলন দমিয়ে ফেলবে এবং বিএনপিকে বা আরো যারা রাজনৈতিক দলগুলি আছে বিরোধী দল তাদেরকে জেলখানা ভরে আন্দোলনটাকে দমিয়ে দিতে পারবে। এই এই চিন্তাধারা থেকে কিন্তু তারা নির্যাতনটা বেশি করেছে, নির্যাতনের মাত্রা বাড়িয়েছে এবং আলোচনার কাছেও আসে নাই। ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু খুব পিছু ঘুরেছে। প্রধানমন্ত্রী দেখা করার জন্য তার বারবার তাগিদ দিয়েছে, বারবার আবেদন জানিয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী রাজি না হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে বারবার তারা আহ্বান জানিয়েছে, তারা বসতে চায়, এর পাত্তাই দেয়নি। এরা মনে করছে এদের আর কি পাত্তা দেবো। সেটা তো পুরনো ঘটনা। হাবিবুর রহমান হাবিব, একটু যদি বলতেন যে এই ঘটনাটা আসলে কি মানে মানে এটার কি বার্তা দেয়, মানে এটা কি তীব্র ঘৃণা নাকি ক্ষোভ নাকি অন্য কিছু, মানে রাজনৈতিকভাবে শুধু ছাত্র জনতার মধ্যে এটা সীমাবদ্ধ নাকি রাজনৈতিক যারা মতাদর্শ আছে তাদেরও অংশগ্রহণ ছিল? না, এটা শুধু ছাত্রদের হবে কেন,
এই যে আন্দোলনের ছাত্ররা মারা গেছে শুধু, এই যে বৈষম্য ছাত্র আন্দোলন শুরু হলো তখন তো ম্যাক্সিমাম তো মারা গেছে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, ভ্যান চালক, দোকানদার, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সাধারণ মানুষ, কত এরা মারা গেছে। বাচ্চারা মারা গেছে, কতগুলো বাচ্চা, ছোট শিশু 4 বছর থেকে শুরু করে না, আমি 18 বছর স্পেসিফিক বলতে বহু চাচ্ছি বাচ্চা মারা ভাঙাগড়ার গেছে। সংস্কৃতিটা, মানে সেই দিন 5ই আগস্টে যে ঘটনা ঘটেছিল, ইদানিং আবার যেটা ভাঙাগড়া দেখছি, এটার সঙ্গে শুধু ছাত্র জনতা নাকি রাজনৈতিক দলগুলোর মতাদর্শের অংশগ্রহণটাও স্পষ্ট? না, এইটা যেটা বলে, এই যে গতকাল যেটা শুরু হয়েছে, এই শুরুটা কেন হলো? এই শুরুটা হওয়ার কথা না, 6 মাস পরে শুরুটা কেন হবে? এই যে পালিয়ে গেছেন যে প্রধানমন্ত্রী, উনি তো উস্কিয়েছেন, এর আগে উস্কালেন যে কোনো মধ্যে আমি বাংলাদেশে ঢুকে পড়তে পারি, এটা সেটা নানান ধরনের করছে। এই উস্কানির কারণেই কিন্তু এই ঘটনা ঘটলো। এবং কবরের মাটি এখনো ভেজা, সেই মুহূর্তে হুট করে সব মানুষকে যদি বোকা বানাতে চায়, এটা মানুষ মানতে চায়? অত্যাচারের যে চেহারা যখন ভেসে ওঠে, তখন যে কোনো মানুষের রক্ত তো আগুন জ্বলে যায়। এই যে ধরেন উস্কিয়ে দেওয়া, একদিকে বলা হচ্ছে উস্কিয়ে দেওয়ার ফলে এই প্রতিক্রিয়া, এটা আসলে মানে মানুষের, অর্থাৎ যারা নাগরিক হিসেবে আছে তারা কিভাবে এটাকে দেখে? যেই কারণে আসলে আন্দোলনটা হওয়ার পরে মানুষের সিটিজেনদের ভেতরে তো একটা প্রত্যাশা তৈরি হলো যে আমি এই বিষয়গুলো থেকে বঞ্চিত হচ্ছিলাম, এই বিষয়গুলো পাচ্ছিলাম না, যেই কারণে আন্দোলনটি করলাম। আন্দোলন সফল হওয়ার পর একটা প্রত্যাশা তৈরি হলো আমাদের মাঝে। তার মানে সেই কারণগুলো, সেই সীমাবদ্ধতাগুলো আমরা উতরায় উঠবো, এই প্রত্যাশা থেকে কিন্তু আন্দোলন করা। এরপরে যখন আন্দোলন সফল হওয়ার পর আমরা বিগত যে সময়টুকু পার করলাম, আমরা তখন হিসাব কষতে শুরু করলাম যে আমাদের যা প্রত্যাশা ছিল তার সাথে আসলে মিল ঘটছে কিনা। এই জায়গাটা একটু ধৈর্যের পরিচয় দেওয়ার যেমন দরকার রয়েছে, ঠিক তেমন ভাবে আমরা, আপনি যেটি বলেছেন যে অন্যান্য দেশে যেভাবে আন্দোলন পরবর্তী পরিস্থিতি হয়েছে, সব দেশে কিন্তু আন্দোলন পরবর্তী পরিস্থিতি কিন্তু শান্তিময় সবসময় হয় নাই। এক্স্যাক্টলি। যেমন কোন, জি, যেমন আমরা যদি রুশ বিপ্লবের কথা বলি বা ফরাসি বিপ্লবের কথা বলি, ওখানে কিন্তু আন্দোলনের পরপর ব্যাপক শাস্তি দেওয়ার একটা প্রবণতা দেখা গেছে। মানে যারা আন্দোলনকারীদের বিপক্ষে ছিল তাদের তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে আন্দোলন সফল হওয়ার পর। ঠিক উল্টাও দেখা গেছে, যেমন সাউথ আফ্রিকাতে, দক্ষিণ আফ্রিকায় যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের পর দেখা গেছে ওখানে ট্রুথ কমিশন গঠন করে শান্তিপূর্ণভাবে আহ জিনিসটাকে আসলে ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছে। আবার কোথাও কোথাও আন্দোলনের পরে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার একটা টেন্ডেন্সি দেখা গেছে কোনো কোনো আন্দোলনের পর। সেটা আমরা চীনের যে বিপ্লব বা রুশ বিপ্লবে আমরা দেখছি যে বিপ্লব বিরোধী যারা ছিল তাদেরকে নির্বাসিত করা হয়েছে, তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আবার এরশাদের সময়টা যদি ধরি, বাংলাদেশের উদাহরণ যদি টানি, এরশাদের পতনের পর কিন্তু তাকে কারাবন্দী করা হলো। তার মানে কিন্তু বিভিন্ন ধরনের আসলে প্র্যাকটিস রয়েছে আন্দোলন পরবর্তী পরিস্থিতি এক্স্যাক্টলি। মোকাবেলার ক্ষেত্রে। জি, আমাদের দেশে যেটা হলো যে আন্দোলনের পর আহ এতদিন যে সমস্ত মানুষ অবহেলিত ছিল এবং তারা যে বিষয়গুলো থেকে বঞ্চিত ছিল, সেই বিষয়গুলোতে তারা, আমি শুরুতে যেটা বললাম, তারা একটা হিসাব মেলাতে শুরু করেছে। এবং সেক্ষেত্রে অনেকে একটু অস্থির হয়ে যাচ্ছে, খুব দ্রুততার সাথে ফলাফলগুলো দেখতে চাচ্ছে। আবার একটা অংশ যারা কিনা এই অংশটাকে, অস্থির অংশটাকে আরো অস্থির করার জন্য বিভিন্ন ধরনের আসলে পুশ করতেছে, বিষয়টাকে আরো ত্বরান্বিত করার জন্য। এখানে আমাদের মনে হয় একটু ধৈর্য ধরার খুব প্রয়োজন আছে, কারণ প্রত্যাশা পূরণে সময় লাগে এবং খুব এক ধরনের বাধা ধরা একটা স্ট্রাকচার, একটা ফিউচার প্ল্যানের দরকার রয়েছে। এবং সেক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলোকে আমরা খুব গঠনমূলকভাবে সমালোচনা করব। অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করব তারা সঠিক ট্র্যাকে আছে কিনা সেটা আমরা ধরায় দেওয়ার চেষ্টা করব জনগণ হিসেবে। আমরা এখনো আসলে আন্দোলন শেষ হয়নি। এই আন্দোলনের জি, আসলে এই অবস্থাটার উত্তরণটা কিভাবে হবে? আমরা একটা কুল অ্যান্ড কাম পর্যায়ে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কবে পৌঁছাবে, মানে সেটা আপনারা কি অনুমান করতে পারেন? আমরা তো চেষ্টা করতেছি, আমাদের দায়বদ্ধতা থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কিছু কিছু জিনিস আছে। এখন আপনি যদি আমাকে অত্যাচার নির্যাতন করেছেন, বা আমার সামনে যখন আপনি আসবেন, তখন দৃষ্টি কেমন হবে? যাদের দলের নেত্রী এই ভাষণ দিলেন কালকে, এর আগে ভাষণ দিলেন, এর আগে বিভিন্ন ভিডিও আসতেছে, এই সমস্ত কারণেই তো এখন তারা এখানে যারা আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে তারা পুলকিত হচ্ছে। এই সরকার যে প্রতিষ্ঠিত হলো, যে জি। সরকার রাজনীতিটা মানে ওপেন থাকবে, দেশের মানুষ অবাধে রাজনীতি করতে পারবে, মুক্ত গণমাধ্যম হবে, মুক্ত চর্চা হবে, বৈষম্যহীন থাকবে না, সেইটা আমরা সিটিজেন হিসেবে কতটা মানে অনুধাবন করতে পারছি? না, আমার মনে হয় এখনো সময় লাগবে। এখনো
পুরোপুরি কিছু কিছু ক্ষেত্রে আমরা স্বাধীনতা পেয়ে গেছি, কিন্তু স্বাধীনতা পাওয়াটা কতখানি আসলে ইফেক্টিভলি কাজে লাগাতে পারছি এটা এখানে একটু দেখার বিষয়। আমি এটা আপনাকে এখানে বলতে চাই যে একটা আন্দোলনের পর আমাদের আসলে যদি আহ, আমরা কোথায় দেখতে চাই আমরা নিজেদেরকে, সেটার উপরে নির্ভর করে যে ইলেকশন বলেন বা অন্য পরিস্থিতিগুলো কতদিন পরে দেয়া হবে। তো এই আন্দোলনের যে কারণগুলো ছিল শুরুতে বলেছি, সে কারণের ফলাফল হিসেবে আমরা নতুন একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে কিছু পরিবর্তিত কিছু জিনিসের পরিবর্তন আমরা চাই, প্রাতিষ্ঠানিক পরিবর্তন চাই। সেই ক্ষেত্রে ধরেন এক্স্যাক্টলি তাই, আমাদের আইন শৃঙ্খলা, জি, এবং অবশ্যই তাই। মিডিয়া বেশ এবং কিছু পয়েন্ট জি আপনি উল্লেখ করেছেন। আমরা জি অবশ্যই সময় শেষ, আমরা থামতে হচ্ছে। আমরা শেষ করতে চাই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর সেক্ষেত্রে রহমান হাবিব আপনাকে দিয়ে, যেটি বলছিলেন আমাদের আরেকজন অতিথি বলছিলেন আহ, ইলিয়াস সাব্বির। অবশ্যই সেই বিষয়গুলো রাজনৈতিক বড় দল হিসেবে, দেশের বড় স্টেক হোল্ডার হিসেবে আপনাদের মানে সব কিছুর মধ্যে, আপনাদের পর্যবেক্ষণের মধ্যে, আপনাদের রিসার্চের মধ্যে থাকবে। কিন্তু এই সময়টা আসলে পার করাটা খুব চ্যালেঞ্জিং মনে করছেন কিনা একজন রাজনৈতিক অভিভাবক হিসেবে? না, এটা তো একটা অস্থিরতা তো একটা আছেই। এই অস্থিরতাটা তো অবশ্যই প্রশমিত হতে হবে, তাছাড়া তো সামনের দিকে আমরা এগোতে পারবো না। এখন কে কাকে বুঝাবে, এখন জিনিসটা ওই জায়গায় চলে গেছে। যিনি কিন্তু শ্রীলঙ্কা প্রকৃত কিন্তু একটা সরকার, উদাহরণ তৈরি করেছিল, তাদের অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, তারা কিন্তু এক হয়ে একটা বড় উদাহরণ তৈরি করেছিল যেখানে তারা দেউলিয়া একটা রাষ্ট্র স্বীকৃতি পেয়েছিল। আর এখন আমি যে বক্তব্য দিতে চাচ্ছি সেটা হলো যে এখন এই যে নতুন করে যে ঘটনাটা শুরু হলো, এই ঘটনাটা কোথায় গিয়ে ঠেকবে, এটা কোন পর্যায়ে যাবে, এরা আন্তর্জাতিক ভাবে বা এরা কিভাবে নিবে। এখন এখানে তো বিশ্লেষণের ব্যাপার আছে যে কেন ছাত্ররা এমন করতেছে, কেন এই যে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে আপনার ভাঙচুর চালাচ্ছে মানে ওরা দীর্ঘদিন ধরে এমন অবস্থা করে রেখেছিল যে কারণে এটা জিজ্ঞাসা, এবং তারপর এখনো তাদের ভিতরে অনুশোচনা নেই, মাপ চাইলো না, অনুশোচনা ওই করলো না, একবার আমার আহ্বান করলো না। এই দেখেন যার ভিতরে ক্ষমতা ছিল সরকার, তখন মেট্রো রেল দেখতে গিয়ে মেট্রো রেল পুড়েছে, ভেঙেছে, এই থেকে কান্না শুরু করছে। তখন যে কতগুলো শহীদ হয়েছে, শত শত শহীদের রক্তের বা শহীদের প্রতি তার অর্থাৎ পূর্ণ অবশ্যই তাই, মানসিকতার যে বিষয়টি আমরা সেই প্রত্যেকটা জন্যই এই জায়গা অবস্থা। থেকে যেটা আশা করছি যে যারা পতিত সরকার তাদের যে রিয়াকশন সেটা আসল অনুশোচনামূলক হচ্ছে না, বা এখন যারা আছে তাদের উস্কিয়ে দিচ্ছে, সেই কথা থেকে আসছে। অসংখ্য দিচ্ছে তো, ধন্যবাদ দিচ্ছে হাবিব তো। ভাই, এবং অসংখ্য ধন্যবাদ ইলিয়াস ভাই যে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা এই জায়গায় এই পর্ব এখানেই থামছি।